নমস্কার। আজ অনেক দিন পর আপনাদের সামনে আবার আমি উপস্থিত হয়েছি বর্তমান সময়ের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেটা হলো ঠিক দুদিন আগে আমাদের ভারতের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট ইডাব্লিউএস কোটা অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন তাদের জন্য যে 10% কোটার ব্যবস্থা করেছিল ভারত সরকার 2019 সালে, সেই সময় আইনটা পাশ হলেও সেই আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে 40টার মতো কেস হয়েছিল। সুপ্রিম কোর্টের 5 সদস্যের এক ডিভিশন বেঞ্চ গঠন করা হয় এই আইনের পর্যালোচনা করার জন্য, এবং সেই অনুযায়ী তারা গত পরশুদিন অর্থাৎ 5 তারিখ সুপ্রিম কোর্ট তাদের রায় দেন। প্রসঙ্গত উল্লেখ্য, ভারতবর্ষে প্রথম যখন সংরক্ষণ চালু হয়, এই সংরক্ষণ কেন চালু হয়েছিল এবং সংরক্ষণ কি, সেই বিষয়টা সম্পর্কে যদি আমরা একটু চোখ বুলিয়ে নিই তাহলে আমাদের সকলেরই বুঝতে সুবিধা হবে। সেটা হলো যে সংরক্ষণ মূলত কি। ভারতের গণপরিষদ যখন গঠন হয়, সেই গণপরিষদে বহু পর্যালোচনার পরে যে গণপরিষদে বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকর ছিলেন, তিনি ভারতীয় সংবিধানের 15-র 4 ধারা, ভারতীয় সংবিধানের 16-র 4 ধারা এবং ভারতীয় সংবিধানের 330 এবং 332 ধারায় তথাকথিত সামাজিকভাবে এবং শিক্ষাগতভাবে যারা বঞ্চিত, যুগ যুগ ধরে যাদেরকে এই বঞ্চিত করে রাখা হয়েছে, তাদের জন্য বিশেষ প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়ে গেছিলেন তিনি, যেটাকে সাধারণভাবে আমরা সংরক্ষণ বলে জানি। কিন্তু আবার বলছি আমি, সংরক্ষণ মূলত ছিল প্রতিনিধিত্বমূলক যোগদানের অধিকার। সেটা শিক্ষাক্ষেত্রে, চাকুরি ক্ষেত্রে এবং রাজনীতির ক্ষেত্রে সেটা বলবৎ করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্য আমাদের, তথাকথিত এই জাতিবাদী সরকার তথা সুপ্রিম কোর্টের যে জাতিবাদী বিচারপতিরা রয়েছেন, তারা তথাকথিত সেই উচ্চবর্ণের সুযোগ সুবিধার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে সুকৌশলে বিভিন্ন রকম পন্থা তারা অবলম্বন করেছেন। তারই একটা জঘন্যতম একটা রূপ হলো এই ইডাব্লিউএস কোটা অর্থাৎ উচ্চবর্ণের জন্য সংরক্ষণ। প্রসঙ্গত বলে রাখা ভালো, ভারতবর্ষে জাতের ভিত্তিতে সংরক্ষণ দেওয়া হয়নি ভারতীয় সংবিধানে। সাধারণভাবে আমরা অনেকেই বলে থাকি যে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিদের জন্য এই সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু সেই কথাটাই হচ্ছে ভুল। কারণ সংরক্ষণ দেওয়া হয়েছিল প্রতিনিধিত্ব করার জন্য। সেটা শিক্ষাক্ষেত্রে দেওয়া হয়েছিল সংবিধানের 15-র 4 ধারায়, চাকুরি ক্ষেত্রে দেওয়া হয়েছিল 16-র 4 ধারায় এবং রাজনীতির ক্ষেত্রে দেওয়া হয়েছিল লোকসভার ক্ষেত্রে 330 ধারা এবং বিধানসভার ক্ষেত্রে 332 ধারা। এবং জেনে রাখা ভালো আমাদের সকলের যে এই যে রাজনৈতিক ক্ষেত্রে যে সংরক্ষণ, সেই সংরক্ষণটা 10 বছর অন্তর অন্তর সেইটা রিভিউ করার কথা বলা ছিল ভারতীয় সংবিধানে। কিন্তু কখনোই শিক্ষাক্ষেত্রে এবং চাকুরির ক্ষেত্রে যে সংরক্ষণের কথা বলা হয়েছে, সেটা কিন্তু পার্মানেন্টলি করা হয়েছিল, সেটা মানে অনির্দিষ্টকালের জন্য। কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতিরা সম্প্রতি এই যে ইডাব্লিউএস কোটা যেটা
ভারত সরকার আইন তৈরি করেছিল 2019 সালে। সেইটার বিচার বিভাগীয় পর্যালোচনা করতে গিয়ে যে রায়গুলো দিয়েছেন সেগুলো আপনাদের সামনে একটা একটা করে আমি তুলে ধরছি। সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছেন যে কোটার যে ঊর্ধ্বসীমা লঙ্ঘনে আমরা নারাজ নই। অর্থাৎ এই যে ঊর্ধ্বসীমার কথাটা বলা হয়েছে সেটা কি? সেটা হচ্ছে, দেখুন, ভারতবর্ষের সংবিধানে সংরক্ষণ কত পার্সেন্ট কি দেওয়া হবে না হবে সে বিষয়ে কিন্তু এরকম কোনো ঊর্ধ্বসীমা নির্ধারণ করা ছিল না। কিন্তু মন্ডল কমিশন যখন 1990 সালে তার রিপোর্ট পেশ করে, তার ঠিক পরেই ভিপি সিংয়ের আমলে সেই সময়ে এই যে মন্ডল কমিশনের সুপারিশ অনুযায়ী ওবিসিদের জন্য সংরক্ষণ লাগু করার চেষ্টা করা হয়। সারা দেশে তাই নিয়ে প্রচণ্ড গণ্ডগোলের সৃষ্টি হয় এবং সুপ্রিম কোর্টে সেই যে ভিপি সিং সরকার যে ব্যবস্থা নিয়েছিলেন তার বিরুদ্ধে কেস হয়। ইন্দিরা সাহানি মামলায়, ভারত সরকার এবং ইন্দিরা সাহানি মামলায় সেই সময় সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দেয়। সেই নির্দেশে একটা জায়গায় ছিল যে সংরক্ষণ কখনোই 50%-এর বেশি হবে না। ঠিক সেই কারণ দেখিয়ে ভারতবর্ষে ওবিসি সমাজের মানুষ 52% হলেও তাদেরকে সংরক্ষণ দেওয়া হয় মাত্র 27%। তাহলে দেখুন, 1992 সালে এই সুপ্রিম কোর্ট রায় দেয় সংরক্ষণ কখনোই 50%-এর বেশি হবে না। অথচ পরশুদিন যে রায় দেওয়া হলো, ভারতের সুপ্রিম কোর্ট যে রায় দিলেন, সেই রায়ে বলা হয়েছে কোটার ঊর্ধ্বসীমা লঙ্ঘনে অরাজি নয়, অর্থাৎ নারাজ নয় সুপ্রিম কোর্ট। অর্থাৎ তার নিজের দেওয়া পূর্বের রায় সেটাকে উল্লঙ্ঘন করা হলো। কেন উল্লঙ্ঘন করা হলো? কারণ আগের বার যে সুযোগ সুবিধাটা পাচ্ছিল সেটা পাচ্ছিল ওবিসি সমাজের মানুষ, কিন্তু এবার যারা এই যে সুযোগটা পাবে সেটা কারা? সেটা হচ্ছে তথাকথিত উচ্চবর্ণের মানুষ। এ প্রসঙ্গে বলে রাখা ভালো, ভারতবর্ষের সংবিধানে কোথাও আর্থিক ভিত্তিতে সংরক্ষণের কথা বলা নেই। এই প্রথম সংবিধানকে উল্লঙ্ঘন করে ভারতবর্ষে আর্থিক ভিত্তিতে এই সংরক্ষণের ব্যবস্থা করা হলো এবং ভারতবর্ষের জাতের ভিত্তিতেও প্রথম এই সংরক্ষণ। এর আগে কিন্তু জাতের ভিত্তিতে এই সংরক্ষণের ব্যবস্থা কখনোই ছিল না। যদিও আমরা বলে থাকি যে এসসি এসটিদের জন্য সংরক্ষণ, আমি আরও একবার বলতে চাই ওটা এসসি এসটিদের জন্য সংরক্ষণ নয়। বলা হয়েছিল যে ভারতবর্ষের এই যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থায় যারা সামাজিকভাবে এবং শিক্ষাগত দিক থেকে বঞ্চিত হয়ে রয়েছে, যারা ন্যায় বিচার পায় না, যাদের মর্যাদা নেই, সামাজিক মর্যাদা নেই, তাদের সেই সামাজিক মর্যাদা এবং ন্যায় বিচার সুরক্ষিত করতে, সুনিশ্চিত করতে এই প্রতিনিধিত্বমূলক যোগদানের ব্যবস্থা করা হয়েছে। আপনারা কখনো কি শুনেছেন তথাকথিত উচ্চবর্ণের কোনো একজন চাকুরিজীবী তাকে কর্মক্ষেত্রে কোথাও এই জাতের জন্য তাকে গালাগাল শুনতে হয়েছে? জাতের জন্য তাকে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে? কোথাও হয় না। সুতরাং এই যে সংরক্ষণ সুপ্রিম কোর্ট পরশুদিন যেটা বিচার বিভাগীয় পর্যালোচনার মাধ্যমে তার রায়টা দিলেন, সেটা সম্পূর্ণরূপে ভারতীয় সংবিধানের পরিপন্থী। এই যে সুপ্রিম কোর্ট তার যে বিচারপতিরা, 5 জন বিচারপতি ছিল এই ডিভিশন বেঞ্চে, 2 জন বিচারপতি এই যে কোটার ঊর্ধ্বসীমা লঙ্ঘন নিয়ে যে রায়টা দিয়েছেন তার পক্ষে ছিল, ইডব্লিউএস কোটার পক্ষে ছিল 3 জন বিচারপতি, কিন্তু বিপক্ষে ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং অন্য আরেকজন বিচারপতি। কিন্তু যাই হোক না কেন, আখেরে কিন্তু সেই তথাকথিত উচ্চবর্ণের যে মানুষ, সেই উচ্চবর্ণের মানুষের যে সুযোগ সুবিধা সেটা কিন্তু তারা ঠিক পাইয়ে দিলেন। সবচেয়ে বড় কথা, আর্থিক ভিত্তিতে এই যে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে, তথাকথিত তপশিলি সমাজ অর্থাৎ তপশিলি জাতি এবং তপশিলি আদিবাসী সমাজের যে মানুষগুলো রয়েছে, তাদের বহু মানুষ হচ্ছে এই বিপিএল অর্থাৎ বিলো পভার্টি লাইন তার নিচে হচ্ছে অবস্থান করেন।
তপশিলি জাতির 38% মানুষ হচ্ছে এই বিপিএল এর নিচে বসবাস করে এবং তপশিলি উপজাতির 48% লোক এই বিপিএল এর নিচে অর্থাৎ বিপিএল তালিকাভুক্ত। তাহলে দেখুন, সেই যে তপশিলি সমাজের মানুষ তারা কিন্তু এই যে আর্থিক ভিত্তিতে যে সংরক্ষণের ব্যবস্থা করা হলো তার মধ্যে কিন্তু তারা অন্তর্ভুক্ত হলেন না। ভারতের প্রধান বিচারপতি তিনি বলেছিলেন যে এদেরকে যদি সামিল করা হতো তাহলে তেমন কোনো অসুবিধা হতো না, কিন্তু ভারত সরকার সেটা কিন্তু ভাবেননি, তার উল্টোটা ভেবে বসে আছেন। তারা বলেছেন, সুপ্রিম কোর্টের বাকি যে 3 জন বিচারপতি তারা বলেছেন যে তপশিলি জাতির মানুষ এবং তপশিলি উপজাতি সমাজের এবং ওবিসি সমাজের মানুষ তাদেরকে ইতিমধ্যে সংরক্ষণের আওতায় আনা হয়েছে, সুতরাং তাদেরকে ডবল এই সংরক্ষণের সুযোগ সুবিধা দেওয়া ঠিক হবে না। কিন্তু আমরা যদি লক্ষ্য করি যে এই যে সংরক্ষণের যে মূল যে কথা, সেই মূল কথাটাকেই কিন্তু এরা উল্লঙ্ঘন করেছে, অর্থাৎ ভারতীয় সংবিধানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তারা কিন্তু এই ইডব্লিউএস কোটা সেটা কিন্তু লাগু করেছেন। বিচারপতি মাহেশ্বরী, বিচারপতি ত্রিবেদী এবং বিচারপতি পারদিওয়ালা তারা বলেছেন ইডব্লিউএস কোটা সংবিধানের মূল কাঠামোর পক্ষে বিপজ্জনক নয়, কিন্তু ঠিক তার উল্টো মত পোষণ করেছেন ভারতের প্রধান বিচারপতি এবং তার সঙ্গে আরও একজন বিচারপতি। দেখুন, সবচেয়ে বড় একটা প্রহসন সেটা হচ্ছে আর্থিক ভিত্তিতে এই সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু তার যে মাপকাঠি রাখা হয়েছে সেই দিকে যদি আমরা একটু নজর রাখি তাহলে দেখতে পাবো যে ইডব্লিউএস কোটার এই যে সুবিধাটা সেটা কারা পাবে। সেখানটায় তারা যে সীমারেখা নির্দেশ করে দিয়েছেন সেখানটায় বলেছেন যে সকল পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার কম তারাই এই সুযোগ সুবিধাটা পাবে। আমরা যদি বছরে 8 লক্ষ টাকা অর্থাৎ 12 মাসে 8 লক্ষ, তাহলে মাসিক কত দাঁড়ায়? 66,667 টাকা। ভাবতে পারেন, আমি ওয়েস্ট বেঙ্গলের একটা চাকরির নিরিখে বলি, ওয়েস্ট বেঙ্গলের গ্রুপে সার্ভিস যেটা আছে অর্থাৎ গ্রুপে গেজেটেড অফিসার, একজন ডাক্তার কিংবা একজন WBCS অফিসার, তিনি কিন্তু চাকরিতে ঢুকেই ওই 66,000 টাকার মতো মাইনে পান। অর্থাৎ এখানে যে মাপকাঠি রাখা হয়েছে 66,667 টাকা, তার থেকে কম মাইনে তিনি পান। অর্থাৎ পশ্চিমবাংলায় বসবাস করে এরকম কোনো ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা কোনো WBCS অফিসার তিনিও কিন্তু এই গরিবের তালিকার মধ্যে তিনিও পড়ে যাচ্ছেন। তাহলে এটা কি একটা প্রহসন নয়? একজন রিক্সাওয়ালা বা একজন শ্রমিক যিনি মাঠে কাজ করেন বা যিনি কলকারখানায় কাজ করেন বা দৈনিক পারিশ্রমিকে যিনি কাজ করেন, তাদের যে সন্তান, তাদের সন্তানের সঙ্গে যদি এই তথাকথিত উচ্চপদের একজনা কর্মচারীর সন্তানের যদি প্রতিযোগিতা হয়, তাহলে সেই প্রতিযোগিতায় কি কখনো তারা সমানভাবে লড়তে পারবে? এটা লড়াই করা সম্ভব নয়। অথচ এরা কিন্তু মুড়ি এবং মিশ্রি এক করে দিয়েছেন। এছাড়া এর যে মাপকাঠি রাখা হয়েছে সেটা হচ্ছে যে সকল পরিবারের মালিকাধীন জমির পরিমাণ 5 একরের কম। 5 একর বলতে কতটুকুন বোঝায়? আমরা সাধারণত গ্রামে গঞ্জে বিঘায় হিসাব করি। 1 একরে হয় 3 বিঘা 8 ছটাক, অর্থাৎ 3 বিঘা হাফ কাঠা। 5 একর হলে কত হয়? 15 বিঘা, আর ওদিকে হচ্ছে 2.5 কাঠা। অর্থাৎ 15 বিঘা 2 কাঠা জমি যার আছে তিনিও কিন্তু এই ইডব্লিউএস কোটার সুবিধাটা পাবেন। এছাড়াও বলছে যার 100 বর্গ ফুটের কম ফ্ল্যাট আছে, অর্থাৎ ধরুন কেউ শহরে বাস করেন, তার যে ফ্ল্যাটটা আছে তার ফ্ল্যাটের পরিমাপ হচ্ছে 1000 বর্গফুট, ভুল বলেছিলাম একটু, 1000 বর্গফুট। 1000 বর্গফুটের থেকে কম কোনো ফ্ল্যাটের যিনি মালিক তিনিও এই সুবিধা পাবেন। এছাড়া পৌরসভা এলাকায় যার 100 বর্গ গজ জায়গা আছে কিংবা তার বাইরে অর্থাৎ গ্রামাঞ্চলে যার 200 বর্গ গজ এরকম জায়গা আছে তিনিও কিন্তু এই সুবিধাটা পাবেন। তাহলে ভাবুন
যে এই যে গরিব মানুষের জন্য এটা করা হয়েছে বলছে, কিন্তু সত্যিকারে প্রকৃত গরিব যারা, তাদের কাছে কি এই সুফলটা পৌঁছাবে? না, তাদের কাছে এই সুফলটা পৌঁছাবে না। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে সংরক্ষণটা ইডব্লিউএসদের দেওয়া হয়েছে, সেখানটায় কোনো এসসি, এসটি, ওবিসি সেখানটায় কিন্তু সামিল হতে পারবে না। তাহলে দেখুন, এই যে ইডব্লিউএস কোটা 10%, ভারতবর্ষে এসসি সমাজের মানুষ 15%-এর বেশি হওয়া সত্ত্বেও 16 পয়েন্ট সামথিং আছে, তাদেরকে দেওয়া হচ্ছে সেটা 15% সংরক্ষণ। এসটি সমাজের মানুষ তারা আছে 8%-এর বেশি, তাদেরকে দেওয়া হচ্ছে 7.5% সংরক্ষণ। ওবিসি সমাজের মানুষ মণ্ডল কমিশনের হিসাব অনুযায়ী তারা আছে 52%, অথচ তাদেরকে দেওয়া হচ্ছে 27% মানুষ। তাহলে দেখুন, এই যে ইডব্লিউএস কোটা, সেই ইডব্লিউএস কোটায় এদের কেউ কিন্তু সামিল হতে পারবে না। অর্থাৎ এই যে ওবিসি সমাজ, এসসি সমাজ এবং এসটি সমাজ, এদের যদি জনসংখ্যা আপনারা যোগ করেন তাহলে কত দাঁড়ায় দেখুন। এমনিতেই 15 আর 7.5, 22.5, আর তার সঙ্গে যদি 52 যোগ করেন তাহলে হচ্ছে 74.5। আর মুসলিমদের যদি ধরেন, কেন মুসলিম সমাজের অবস্থা খুবই করুণ, কারণ শিক্ষা দীক্ষায় তারা এখনও অনেক পিছিয়ে আছেন। সুতরাং দেখুন, তারা চাকুরি ক্ষেত্রে বলুন বা শিক্ষাক্ষেত্রে বলুন, তারা যে কয়জনা চান্স পান, অর্থাৎ যে কয়টা আসন পান, তারা সেটা হাতে গোনা, অর্থাৎ নগণ্য। তাহলে দেখুন, এই যে 74.5 প্লাস 10.5% মুসলিম সমাজের মানুষ, অর্থাৎ প্রায় 85%, এই 85% সমাজের মানুষকে প্রাপ্ত করে রাখা হলো যে তারা এর সুযোগ সুবিধাটা পাবে না, অথচ তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হলো। কারণ 52% লোক থাকা সত্ত্বেও তাদেরকে 27% সংরক্ষণ দেওয়া হলো ওবিসি সমাজের মানুষকে। অর্থাৎ ওরা যেটা সংরক্ষণ করে নিল, এই যে 10%, তারা কিন্তু তাদের মধ্যে ঢোকার সমস্ত রাস্তা বন্ধ করে দিল। এবং এ প্রসঙ্গে আরও একটা কথা বলে রাখি, 2020 সালের ফেব্রুয়ারি মাসে 2টো রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট, এবং এপ্রিল মাসে আরও একটা রায় দিয়েছিল। সেই রায়ে বলা হয়েছিল যে মেধা তালিকায় প্রথম দিকে থাকলেও কোনো সংরক্ষিত পদের প্রার্থীরা এখন থেকে আর অসংরক্ষিত পদে, অর্থাৎ অসংরক্ষিত আসনে তারা স্থান পাবে না। অর্থাৎ কোনো এসসি অথবা এসটি সমাজের মানুষ, সে যদি কোনো একটা পরীক্ষায়, চাকুরির পরীক্ষা হোক আর কলেজের পরীক্ষাই হোক, মানে শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষাই হোক, সেখানটায় যদি তারা প্রথম স্থানে অধিকার করে, তাহলে সে কিন্তু সেই এসসি অথবা এসটির যে কোটা আছে সেই অনুযায়ী সে কিন্তু তাকে কিন্তু ভর্তি হতে হবে। কোনো জেনারেল সিটে কিন্তু সে ভর্তি হতে পারবে না। এই সুপ্রিম কোর্টই কিন্তু রায় দিয়েছে। শুধু তাই নয়, ওই বছরই আরও একটা রায় দিয়েছিল, সেটা হচ্ছে শুধুমাত্র চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে এই যে সংরক্ষণের সুবিধা সেটা পাবে। চাকুরির যে প্রমোশন, সেই প্রমোশনের ক্ষেত্রে এই সুবিধাটা পাবে না। এবং এও বলেছিল সুপ্রিম কোর্ট যে তপশিলি সমাজের মানুষের মধ্যে এখন আর্থিক অবস্থার পর ভিত্তি করে তাদের মধ্যে ক্রিমি লেয়ার যেমন ওবিসির মধ্যে আছে, সেরকম করে ভাগ করে দেওয়া হোক, যে তপশিলি সমাজের যে সকল মানুষ আর্থিক দিক থেকে এগিয়ে আছে তারা এই সংরক্ষণের সুবিধাটা পাবে না। আসলে এরা শুরু থেকেই এইসব কথা বলে আজকে যে বিষয়টায় ওরা শেষ পর্যন্ত এসে পৌঁছাতে পেরেছে, ওই যে বিষয়গুলো তারা তুলেছিল যে আর্থিক ভিত্তিতে এই সংরক্ষণ আনার কথা, তারা কিন্তু শেষ পর্যন্ত সেটা করে ছাড়লো। 2019 সালে যখন প্রথম ফেব্রুয়ারি মাসে লকডাউনের সময়ে এবং এপ্রিল মাসে 2019 সালে এই বিষয়ে এই রায়গুলো আসে, সেই সময়ে কিন্তু আমি বারবার করে আমাদের সমাজের মানুষকে সচেতন করছিলাম, দেখুন এরপরে কিন্তু এরা আর্থিক ভিত্তিতে এই সংরক্ষণের ব্যবস্থাটা করবে। ঠিক তাই দেখুন সেই জিনিসটাই হলো। এবং পরবর্তীকালে আজকে হয়তো আপনারা ভাবছেন যে ও 10% সংরক্ষণ উচ্চবর্ণের মানুষ তার গরিব মানুষকে দিয়েছে, তাতে কি যায় আসে। কিন্তু না বন্ধু, সেটা নয়। কারণ আজকে ওরা যে বীজটা বপন করলো, দুদিন পরে ওরা কিন্তু বলবে ভারতবর্ষে এই জাতের ভিত্তিতে কোনো থাকবে না, যদিও তারা জাতের ভিত্তিতে এই সংরক্ষণটা করেছে শুধুমাত্র উচ্চবর্ণের মানুষের জন্য। সুতরাং
আগে যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের ব্যবস্থা ছিল সেইটাকে শেষ করে দিয়ে এরা কিন্তু আর্থিক ভিত্তিতে সারা ভারতে এই সংরক্ষণ লাগু করার দিকে এগিয়ে চলেছে। এটা হলো তার প্রথম ধাপ, এবং অদূর ভবিষ্যতে দেখবেন এই সমস্ত সংরক্ষণ তুলে দিয়ে ওরা আর্থিক ভিত্তিতে সংরক্ষণ করার ব্যবস্থা করবে, এবং সেখানটা যে সার্টিফিকেটের ভিত্তিতে এই সংরক্ষণ দেওয়া হবে, যারা সার্টিফিকেট দেবে সেই সার্টিফিকেট দেওয়ার জায়গা থাকবে তথাকথিত উচ্চবর্ণের মানুষ। তারা কিন্তু কখনোই আমাদের সমাজের মানুষকে, অর্থাৎ তপশিলি সমাজ যে অর্থাৎ এসসি এসটি এবং ওবিসি সমাজের যে মানুষগুলো আছে তাদেরকে যখন সার্টিফিকেট দেওয়ার সময় হবে তখন কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে তারা ম্যানিপুলেট করবে, এবং এদেরকে বঞ্চিত করার জন্য যত রকম কৌশল আছে সেই কৌশলগুলো কিন্তু এরা অবলম্বন করবে। যে কথা বলছিলাম যে মণ্ডল কমিশন যখন 1990 সালে তার রিপোর্ট পেশ করে এবং 1992 সালে ইন্দিরা সাহানি মামলায় এই সুপ্রিম কোর্ট যখন রায় দেয় যে উচ্চবর্ণের রায় দেয় যে সংরক্ষণের যে ঊর্ধ্বসীমা সেটা কখনো 50%-এর বেশি হবে না। এছাড়াও সেখানটায় আরও কয়েকটা রায় দিয়েছিল, সেটা হচ্ছে সংবিধানের 16-1 ধারা অনুযায়ী সরকার শুধুমাত্র পদোন্নতির ক্ষেত্রে শুধুমাত্র চাকুরির ক্ষেত্রে এই সুবিধাটা দিতে পারবে, এবং কোনো হাইকোর্ট সরকারকে এই সংরক্ষণ বিষয়ে কোনো নির্দেশ দিতে পারবে না, অর্থাৎ শুধুমাত্র সুপ্রিম কোর্টই হচ্ছে অধিকারী এই বিষয়ে কিছু সরকারকে বলার। এবং এও বলেছিল, দেখুন এরা কিন্তু সেই বীজ, আমি বারবার একটা কথা বলি, এরা যে কাজ করবে তার বীজ কিন্তু বহু আগে থেকে বপন করে রেখে দেয়। সেই 1992 সালে কিন্তু সেই সময়ে বলেছিল সংরক্ষণ কোনো অপরিবর্তনীয় এবং অলঙ্ঘনীয় বিষয় নয়। দেখুন 92 সালে বলেছিল, আর আজ হলো কত সাল, 2022 সাল, অর্থাৎ 30 বছর পরে গিয়ে সেই 92-তে যেটা বলেছিল 30 বছর পরে গিয়ে ঠিক সেই একই কথা সুপ্রিম কোর্ট সেটা বলে নতুন করে রায় দিয়ে দিল যে এটা কোনো অলঙ্ঘনীয় ব্যাপার নয়, যে 50%-এর বেশি এটা করা যাবে না। তারা কিন্তু সেটা কাগজে কলমে আইনগতভাবে সেটা কিন্তু উচ্চবর্ণের জন্য তারা আদায় করে নিল। এবার আমার কতকগুলো কথা আছে, সেটা হচ্ছে যে দেখুন এই যে সংরক্ষণটা এরা করলো, এই সংরক্ষণটা এরা মূলত প্রতিনিধিত্বমূলক যোগদানের যে ব্যবস্থাটা ছিল সেটাকে বন্ধ করে দিয়ে আর্থিক উন্নয়নের জন্য একটা পরিকল্পনায় পর্যবসিত করেছে এই সংরক্ষণটাকে। দেখুন ভারতীয় সংবিধানের 46 ধারায় বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকর সেখানটায় কিন্তু লিখে গেছিলেন যে শিক্ষাগত দিক থেকে এবং সামাজিক ও আর্থিক দিক থেকে যারা পিছিয়ে রয়েছে তাদের জন্য, মানে শিক্ষাগত এবং আর্থিক দিক থেকে যারা সমাজে যে সকল সমাজের মানুষ পিছিয়ে রয়েছে তাদের জন্য সরকার মনে করলে বিশেষভাবে যত্ন নিতে পারে, তাদের জন্য বিভিন্ন প্রকল্প ঘোষণা করতে পারে। সেই অনুযায়ী ভারত সরকারের হাতে, শুধু ভারত সরকার নয়, কেন্দ্র সরকার হোক রাজ্য সরকার হোক, তারা কিন্তু এই যে উচ্চবর্ণের যে গরিবগুলো ছিল তাদের জন্য কিন্তু বিভিন্ন প্রকল্প কিন্তু ঘোষণা করতে পারত। সেই প্রকল্পগুলোর মাধ্যমে তারা কিন্তু সামাজিক সাম্য আনার চেষ্টা করতে পারত, কারণ তাদেরকে কিন্তু কখনোই সামাজিকভাবে এই বঞ্চনার শিকার হতে হয় না। আজকে হাতরাসে মনীষা বাল্মীকির মতো এরকম একটা মেয়ে ধর্ষিতা হওয়ার পরেও সে কিন্তু সুবিচার পায়নি, শুধুমাত্র তথাকথিত এই দলিত সমাজের মানুষ বলে। বিভিন্ন জায়গায় সে হসপিটালে বলুন, থানায় বলুন, সমস্ত জায়গায় তাকে কিন্তু পদদলিত হতে হয়েছিল এবং সুবিচার তারা পায়নি। কিন্তু কোনো উচ্চবর্ণের মানুষকে তো এরকম হতে হয় না, এখনও কোনো সরকারি অফিস বলেন বা কোথাও বলেন এইভাবে তাকে করতে হয় না। সুতরাং তাদেরকে এই আর্থিক উন্নয়নেরই যদি মাপকাঠিতে এটা করবে, তাহলে ভারতীয় সংবিধানের 46 ধারায় যে ব্যবস্থা করে গেছিলেন বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকর, সে বিষয়ে কিন্তু যত্নবান হলে কিন্তু এই সমস্যার সমাধান করা যেত। একটা মজার বিষয় আপনাদেরকে আজকে শোনাই, সেটা হচ্ছে এতদিন আমরা জানতাম, আমার নিজেরও জানা ছিল না এর আগে, গতকালই একটা এই সুপ্রিম কোর্টের এই যে কেসটা চলছিল, তখন ডক্টর মোহন গোপাল বলে একজন শিক্ষাবিদ, তিনি কিন্তু তথাকথিত এই
তপশিলি সমাজের মানুষের জন্য লড়াই করেছিলেন, যে ইডাব্লিউএস কোটা এটা যে সংবিধান বহির্ভূত, তিনি এই বিষয়ে সুপ্রিম কোর্টের গিয়ে তিনি কিন্তু বহু লড়াই করেছিলেন এবং তিনি বারবার করে বলেছেন এটা হচ্ছে সংবিধান বহির্ভূতভাবে দিয়েছেন। যে মজার বিষয়টা আপনাদেরকে বলবো, যে আপনারা কি কখনো শুনেছেন ভারতবর্ষের যে সকল উচ্চবর্ণের মানুষ অর্থাৎ তথাকথিত ব্রাহ্মণ, যারা শিক্ষাগত দিক থেকে এবং আর্থিক দিক থেকে ও রাজনৈতিক দিক থেকে পিছিয়ে ছিল, তাদের জন্য ইতিমধ্যে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন রাজ্যে। তারা কিন্তু ওবিসি তালিকাভুক্ত হয়ে তারা কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করে চলেছে। তার মধ্যে একটা নাম বলছি আমি, বিশ্বকর্মা সমাজের মানুষ। এই বিশ্বকর্মা টাইটেল, তারা ব্রাহ্মণ সমাজের মানুষ, একটা সম্প্রদায়, বিশ্বকর্মা সম্প্রদায়। তারা কিন্তু আর্থিক এবং রাজনৈতিক দিক থেকে পশ্চাৎপদ, তাই তাদেরকে ওবিসি সমাজের অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও পাঞ্জাবের সাইনি নামে একটা সম্প্রদায় আছে, তারাও কিন্তু ওবিসি সমাজের অন্তর্ভুক্ত হয়ে তারাও কিন্তু এই সংরক্ষণের সুযোগ সুবিধাটা নেয়। এই যে দুটো সম্প্রদায়ের কথা বললাম, এই দুটোই কিন্তু তথাকথিত উচ্চবর্ণের মানুষ, উচ্চবর্ণের মধ্যে পড়ে। তাহলে ভাবুন যে এই যে তথাকথিত উচ্চবর্ণের মানুষ হয়েও তারা কিন্তু ইতিমধ্যে ভারতের বিভিন্ন রাজ্যে এই সংরক্ষণের সুবিধা কিন্তু নিয়েছেন। তাহলে এইভাবে তারা তো নিতে পারতো, নতুন করে ইডাব্লিউএস কোটার দরকার হতো না। এবার দুজন বিচারপতি, মহামান্য বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি, তারা বলেছেন সংরক্ষণ আর কতদিন থাকবে। স্বাধীনতার ৭৫ বছর হয়ে গেল, এখন এটার একটা পর্যালোচনা করা দরকার। আমি কিন্তু সুপ্রিম কোর্টের ওই বিচারপতির সঙ্গে একমত হয়ে আমিও বলি, হ্যাঁ, এই যে সংরক্ষণ অর্থাৎ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের যে ব্যবস্থা করা হয়েছিল ভারতীয় সংবিধানে, দেশ স্বাধীন হয়েছে প্রায় ৭৫ বছর হলো, এর অবশ্যই পর্যালোচনা করা দরকার। এবং সেই সঙ্গে পর্যালোচনা করা দরকার যে আজও দেশের ৮৭% চাকুরি কারা ভোগ করছে, দেশের ৯২% ব্যবসা কোন সমাজের কোন অংশ ভোগ করছে, দেশের ৯৪% জমি কাদের দখলে রয়েছে, দেশের 100% মন্দিরের আয় কারা ভোগ করে চলেছে, দেশের মিডিয়ার 100% কারা পরিচালনা করে, দেশের সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতির ৯৬% কারা, এবং এছাড়াও বিভিন্ন জায়গায় সে রাজনীতি বলুন বা অন্যান্য সামাজিক ক্ষেত্র বলুন বা অন্যান্য সমস্ত ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে বলুন, বিভিন্ন জায়গায় কারা সমাজের এই ক্ষীরটুকুন ভোগ করছে। এ প্রসঙ্গে একটা কথা বলি যে অক্সফাম, যেটা একটা আন্তর্জাতিক মানের হচ্ছে আর্থিক সমীক্ষাকারী একটা সংস্থা, সম্প্রতি তাদের যে রিপোর্ট পেশ করেছে ২০২২ সালের যে রিপোর্ট, সেখানটায় তারা কিন্তু বলেছে যে দেশের ৭৩% সম্পদ মাত্র ১% লোকের হাতে কুক্ষিগত হয়ে রয়েছে। তা সুপ্রিম কোর্টের বিচারপতিকে আমার অনুরোধ যে আপনি যখন এই পর্যালোচনা করার কথা বলছেন, তাহলে এই যে পর্যালোচনা করে আমি যে বিষয়গুলো উত্থাপন করলাম, এই বিষয়গুলো পর্যালোচনা করা হোক। এবং আপনারা যখন সাম্যের পূজারী, সাম্যের কথা বারবার বলেন, তাহলে এই যে দেশের ৭৩% সম্পদ ১% লোকের হাতে রয়েছে, এই ৭৩% সম্পদ আপনারা সরকারি দায়িত্ব হোক বা নিজেরা তদারকি করে সরকারকে দিয়ে সাধারণ মানুষের মধ্যে এইটা বিলি করে দেওয়ার ব্যবস্থা করুন। আর আপনারা বলছেন দুইজন বিচারপতি যে সংরক্ষণ আর কতকাল থাকবে, সেই বিচারপতিদের উদ্দেশ্যে, মহামান্য বিচারপতিদের উদ্দেশ্যে আমার আর একটা নিবেদন যে এই দেশে তথাকথিত উচ্চবর্ণের মানুষ সেই বৈদিক যুগ থেকে তারা সমস্ত সমাজের ক্ষীরটুকুন ভোগ করে এসেছে। তাহলে কত বছর ধরে তারা এই ভোগ করে এসেছে? বৈদিক যুগ খ্রিস্টপূর্ব ১৫০০ শতক, অর্থাৎ সেখানটা ১৫০০ বছর, এবং বর্তমানে হচ্ছে এই যে ২০০০ বছর। তাহলে ১৫০০ প্লাস ২০০০, ৩৫০০ বছর ধরে, ৩৫০০ বছর ধরে আপনারা যে ক্ষীর ভোগ করেছেন, এই যে তথাকথিত তপশিলি সমাজের মানুষ যে সংরক্ষণ, তারা তো সবেমাত্র ৭৫ বছর ভোগ করলো। আগে ৩৫০০ বছর এরা ভোগ করুক, তারপরে কি পর্যালোচনার কথা আপনি বলুন। সুপ্রিম কোর্টের বিচারপতির পদ আপনি সামলাচ্ছেন, অথচ যুক্তির ভিত্তিতে কথা বলবেন না, সেটা হয় নাকি? আমরা তো অবশ্যই আশা করি আপনার কাছ থেকে। সুতরাং আমার কথা হচ্ছে দুটো বিষয়, সংরক্ষণ কতদিন থাকবে, হয়
৩,৫০০ বছর থাকার পরে এই সংরক্ষণ তারপর পর্যালোচনা করা হোক, নতুবা যে সামাজিক সাম্যের জন্য, যে সামাজিক বঞ্চনা দূর করার জন্য এই প্রতিনিধিত্বমূলক যোগদানের ব্যবস্থা করা হয়েছিল, সেই সামাজিক সাম্য যতদিন না আসবে ততদিন এই সংরক্ষণ বলবৎ থাকবে। এটা আমার দাবি এবং আমাদের সমাজের আমজনতার, আমাদের যে তপশিলি সমাজেরও দাবি সেটা বলে আমি মনে করি। ইডাব্লিউএস কোটা যেটা সম্প্রতি বিচার বিভাগে পর্যালোচনা করে সুপ্রিম কোর্ট তার রায় জানিয়েছেন, শেষকালে আমি বলে যাই যে ভারতীয় সংবিধানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এই ইডাব্লিউএস কোটা শুধুমাত্র জাতের ভিত্তিতে এবং আর্থিক ভিত্তিতে করা হয়েছে এই তথাকথিত উচ্চবর্ণ সমাজের মানুষের জন্য। এর তীব্র বিরোধ হওয়া দরকার, কারণ আমরা হয়তো অনেকে মনে করতে পারি যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সুতরাং তার বিরুদ্ধে কিছু বলা যায় না। না, সুপ্রিম কোর্টও ভুল করতে পারে, কারণ ইতিপূর্বে আমরা দেখেছি তপশিলি SC ST যে অ্যাট্রোসিটিস প্রিভেনশন অ্যাক্ট যেটা ছিল 1989, তার ক্ষেত্রে 3 সদস্যের ডিভিশন বেঞ্চ একটা রায় দিয়েছিল। সেই তার বিরুদ্ধে সারা দেশে যখন আলোড়ন শুরু হয়, পরবর্তীকালে সুপ্রিম কোর্টের আরও একটা হায়ার ডিভিশন বেঞ্চ তারা কিন্তু সেই রায়কে পরিবর্তন করেছিল এবং ভারত সরকারও সেই অনুযায়ী পরবর্তীকালে পদক্ষেপ নিয়েছিল। সুতরাং লড়াই ছাড়া চলবে না, লড়াই জারি রাখতে হবে। যে অন্যায়ভাবে যে ইডাব্লিউএস কোটা যেটা লাগু হয়েছে তার বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে বলে আমি মনে করি। কারণ আমাদের যে টুকুন সুযোগ সুবিধা ভারতীয় সংবিধান দিয়ে গেছেন, সেই ভারতীয় সংবিধানকে যদি অক্ষুণ্ণ রাখতে হয় তাহলে বাঁচাতে হয়, না বাঁচালে পরে আমাদের যেটুকুন সুযোগ সুবিধা আছে পরবর্তীকালে আমরাও সেটা আর পাবো না। এবং দিনের পর দিন যেভাবে ভারতীয় সংবিধানকে উল্লঙ্ঘন করে বিভিন্ন সময়ে তথাকথিত উচ্চবর্ণের মানুষ, জাতিবাদী মানুষ, তারা তাদের স্বার্থে যে সকল রায় দিচ্ছেন, যে সকল আইন কানুন করছেন, তীব্র সোচ্চার হওয়া দরকার তার বিরুদ্ধে। সেটা না হলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার বলেই আমি মনে করি। তাই সকলকে একসাথে লড়াই করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। নমস্কার।